নেপাল এখন বালেন ইফেক্টের যুগে। র্যাপার থেকে রাজনৈতিক ব্যক্তিত্ব বনে যাওয়া বালেন্দ্র শাহ জয় জয়কার। নেপালি কংগ্রেস, ইউএমএল এবং মাওবাদী এই তিনের আবর্তে দশকের পর দশক ধরে ঘুরছিল নেপালের রাজনীতি। কিন্তু আজ সেই ছক শুধু ভেঙে যায়নি, বরং পুরোপুরি ধূলিসাৎ হয়ে গেছে। 2026-এর মার্চের নির্বাচনের ফলাফল যেন এক রাজনৈতিক ভূমিকম্প, যা পুরনো শক্তিগুলোকে গুঁড়িয়ে দিচ্ছে। র্যাপার হিসেবে পরিচিত বালেন্দ্র শাহ, যিনি বালেন নামেই জনপ্রিয়, তিনি এখন আর কেবল একজন প্রতিবাদী প্রার্থী নন। র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া বালেন্দ্র শাহের নতুন দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি নেপালের প্রথম সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ জয়ের পথে। এটি মূলত জেনজি আন্দোলনের পর প্রথম নির্বাচন, যা দেশটির দীর্ঘদিনের পুরনো রাজনৈতিক দলগুলোর আধিপত্য চুরমার করে দিয়েছে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 165টি আসনের মধ্যে 161টির প্রাথমিক ফলাফলে পিএসপি 4টি আসনে জয়ী হয়েছে এবং 110টিতে এগিয়ে আছে। কাঠমান্ডুতে সাবেক মেয়র বালেন্দ্র শাহ ঝাপা 5 আসনে 4বারের প্রধানমন্ত্রী এবং সিপিএন ইউএমএল প্রধান কেপি শর্মা আলীর দুর্গে তার বিরুদ্ধেই 10,000-এরও বেশি ভোটে এগিয়ে আছেন। 35 বছর বয়সী এই ইঞ্জিনিয়ার নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে, যা মূলত পুরনো দলগুলোর প্রতি জনগণের চরম অনাস্থারই প্রতিফলন। এখানে বলে রাখা ভালো, নেপালে গত 18 বছরে 14 বার সরকার পরিবর্তন হয়েছে। এটা কি সত্যিকারের তরুণদের জয়গান, নাকি পুরনো ব্যবস্থারই এক পরিকল্পিত নতুন মোড়ক? বালেন ইফেক্ট শুরু হয়েছিল 2022 সালে, যখন তিনি মূলধারার বাঘা বাঘা নেতাদের হারিয়ে কাঠমান্ডুর মেয়র নির্বাচিত হন। তার আবেদন ছিল সহজ: একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার যার মধ্যে একজন র্যাপারের তেজ আছে, যিনি রাস্তাঘাট পরিষ্কার করার পাশাপাশি দুর্নীতিও সাফ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 2025 সালের শেষের দিকে ব্যাপক জেনজি বিক্ষোভের মুখে কেপি শর্মা আলীর পদত্যাগের পর একটি রাজনৈতিক শূন্যতা তৈরি হয়। এক দশকের স্থবিরতায় বীতশ্রদ্ধ নেপালের তরুণরা নতুন বিকল্প খুঁজছিলেন। 2026 সালের এই নির্বাচনের ফল 2008 সালের মাওবাদী বিজয়ের কথা মনে করিয়ে দেয়। তখন মানুষ রাজতন্ত্র শেষ করতে প্রচণ্ডকে বেছে নিয়েছিল। আজ তারা পুরনো দলের সিন্ডিকেট ভাঙতে বালেন এবং আরএসপিকে বেছে নিচ্ছে। এই পরিবর্তন পুরনো আদর্শের বদলে একটি টেকনোক্র্যাটিক অর্থনৈতিক মডেল নিয়ে আসছে, যা ডিজিটাল গভর্নেন্স, কাঠামোগত জবাবদিহিতা এবং দুর্নীতি নির্মূলে বিশ্বাসী। তার অর্থনৈতিক সরকারের এজেন্ডায় টাইম বাউন্ড ইনফ্রাস্ট্রাকচার এবং বিকেন্দ্রীভূত অর্থনীতির উপর জোর দেওয়া হয়েছে। তবে আশঙ্কাও আছে, এই নতুন আশার জোয়ার যদি ব্যর্থ হয়, তবে সেই স্বপ্নভঙ্গের বেদনা হবে আরও তীব্র। তবে এই রকস্টার ইমেজের আড়ালে একটি জটিল বিতর্কও রয়েছে। বালেন কি তরুণ আন্দোলনের নেতা, নাকি তিনি কেবল এর সফল সুবিধাভোগী? আন্দোলনের প্রথম সারিতে থাকা অনেক জেনজি কর্মী তাকে একটি রহস্যময় চরিত্র হিসেবে দেখেন। তাদের অভিযোগ, আন্দোলনের কঠিন সময়ে বালেনকে প্রায় রাজপথে দেখা যায়নি। কেউ কেউ মনে করেন আরএসপি কোনো যুব নেতৃত্বাধীন দল নয়, বরং এটি পরিবর্তনের নাম করে পুরনো শক্তিরই একটি নিরাপদ বিকল্প। পরিসংখ্যান বলছে, নেপালি কংগ্রেস বা মাওবাদীদের মতো দলগুলোর যুব সংগঠনে এখনো অনেক তরুণ সক্রিয়। কংগ্রেসের নতুন প্রেসিডেন্ট গগন থাপার মতো নেতারা অনেকের কাছে বালেনের চেয়ে বেশি রাজনৈতিকভাবে স্বচ্ছ ও বিকল্প হিসেবে পরিচিত। নির্বাচনের চূড়ান্ত ফল আসার সাথে সাথে দেখা যাচ্ছে, বামপন্থী দলগুলো তাদের ইতিহাসের সবচেয়ে বড় পরাজয়ের মুখোমুখি। যারা নির্বাচন বয়কট করেছিল, তারা এখন সাইড লাইনে দাঁড়িয়ে মূলধারার পতন দেখছে। এ পরিবর্তন শুধু নেপালে সীমাবদ্ধ নয়। কলম্বো থেকে ঢাকা, পুরো দক্ষিণ এশিয়া জুড়েই নতুন প্রজন্ম একটি রিসেট বা আমূল পরিবর্তন চাইছে। মূল প্রশ্নটি এখনো অমীমাংসিত: একজন র্যাপার থেকে রাজনীতিবিদে পরিণত হওয়া এই নেতা কি ভারত ও চীনের মধ্যকার জটিল ভূরাজনৈতিক টানাপোড়েন সামলাতে পারবেন, নাকি তিনি কেবল সোশ্যাল মিডিয়া নির্ভর এক সাময়িক জনপ্রিয়তার প্রতীক?
বালেন্দ্র শাহ একটি স্থিতিশীল সরকার গড়তে পারবেন কিনা তা সময়ই বলবে। তবে একটি বিষয় নিশ্চিত, নেপালের রাজনীতির সুর চিরতরে বদলে গেছে।